আচ্ছা, আমি আগের ভিডিওতে বায়ুচাপ সম্পর্কে পড়েছি এবং অন্যান্য বিষয়গুলো পড়িয়েছি। আমি আজকে পড়াবো বায়ুচাপ বলয়, বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তন এবং বায়ুচাপের কক্ষ। আচ্ছা, প্রথমে আমরা দেখা শুরু করছি বায়ুচাপ বলয়। আচ্ছা, পৃথিবীর সমস্ত জায়গায় আমরা জানি তো যে বায়ুচাপ কিন্তু সমান নয়, কোথাও বেশি কোথাও কম। উষ্ণতা, জলীয় বাষ্প, পৃথিবীর আবর্তন ইত্যাদির তারতম্যের ফলে পৃথিবীতে মোট চাপ বলয় কটি আছে? 7টি। এবার এই বলয়গুলো পৃথিবীকে কি করছে? এরকমভাবে বেষ্টন করে আছে। পৃথিবী তো গোলাকার, পৃথিবীকে বেষ্টন করে আছে। তার মধ্যে নিম্নচাপ বলয় আছে 3টি আর উচ্চচাপ বলয় আছে 4টি, মোট 7টি বলয়। এবার দেখো, আমরা এবার এই চিত্রটা দেখো। এই দেখো, দেখেছে এটা নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, সুমেরু বৃত্ত এবং এটা হচ্ছে মেরু। এটা মকরক্রান্তি, কুমেরু বৃত্ত এবং কুমেরু। এবার মোট 7টি দেখো চাপ বলয়। 1, 2, 3, 4, 5, 6, 7। এবং যেগুলো হলুদ রঙে যেগুলো আঁকা আছে ডট ডট করে, এগুলো হলো নিম্নচাপ, আর যেগুলো এগুলো এই লাইন দিয়ে এঁকেছি আমি, সেগুলো হলো উচ্চচাপ বলয়। আচ্ছা, সবার প্রথম আমরা পড়ে নেব নিরক্ষীয় নিম্নচাপ বলয়। দেখো, নিরক্ষরেখা থেকে 5 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি দক্ষিণ এর মধ্যে যে বলয়টা রয়েছে তাকেই আমরা কি বলবো? নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এবার এখানে নিম্নচাপ কেন সৃষ্টি হয়েছে? আচ্ছা, আমরা জানি যে নিরক্ষীয় অঞ্চলে প্রায় সারা বছরই সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, এজন্য এর গড় উষ্ণতাও বেশি। এবং আমরা এটাও জানি উষ্ণতা বেশি হলে কি হয়? নিম্নচাপের সৃষ্টি হয়। দ্বিতীয়ত দেখো, নিরক্ষীয় অঞ্চলে কিন্তু জলভাগ বেশি এবং অত্যধিক উষ্ণতার কারণে কি হয়? সমস্ত সময় জল বাষ্পীভূত হয়ে ঊর্ধ্বগামী হয়, অর্থাৎ বায়ু কি জলীয় বাষ্পপূর্ণ বায়ু। আমরা এটাও জানি যে বায়ুতে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু বায়ু হালকা হয়, অর্থাৎ নিম্নচাপের সৃষ্টি হয়। আর তৃতীয় যে কারণ তা হলো পৃথিবীর আবর্তন বেগ। পৃথিবী যে প্রবলভাবে যে আবর্তন করছে তার ফলে কি হয়? বায়ু বিক্ষিপ্ত হয়, বায়ু ছিটকে যায়, তার ফলেও কিন্তু বায়ুর চাপ কমে যায়। যেহেতু আবর্তন গতির বেগ পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের সবথেকে বেশি, এই জন্য এই অঞ্চলেই কিন্তু বায়ু বিক্ষিপ্ত হয়। বায়ু কি হয়? দেখো, সোজা উষ্ণ এবং ঊর্ধ্বগামী বায়ু দেখো ওপরে উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছ? ওপরে উঠে যাওয়ার পর এটা কি হয়? উত্তর দিক আর দক্ষিণ দিকে কিন্তু ছিটকে যায়। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে কিন্তু দেখো ভূমির সমান্তরালে বায়ু প্রবাহ কিন্তু দেখতে পাওয়া যায় না। এই বায়ুচাপ বলার জন্য এই অঞ্চলে বায়ু কিন্তু ক্রমাগত ঊর্ধ্বমুখী হয়। যখন বায়ু এরকম উপরে ওঠে অথবা নামে তখন তাকে আমরা কি বলি? বায়ু স্রোত। অর্থাৎ নিরক্ষীয় নিম্নচাপ বলয় অংশে কিন্তু আমরা বায়ু স্রোত, ঊর্ধ্বগামী বায়ু স্রোত দেখতে পাই। আচ্ছা, এবার একটা বিষয় আমরা পড়ে নেব, সেটা হলো কি? নিরক্ষীয় শান্ত বলয় এবার যেটা পড়ব সেটা হচ্ছে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামস বলতে আমরা কি বুঝি? দেখো, এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় দেখছো, এটিকেই কিন্তু নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামস বলা হয়। কেন এরকম বলা হয়? কারণ এখানে বায়ু স্রোত সর্বদা ঊর্ধ্বগামী। হ্যাঁ, ভূপৃষ্ঠের সমান্তরালে এখানে কোনো বায়ু প্রবাহ ঘটে না এবং বায়ুমণ্ডল যাতে এখানে একটা খুব শান্ত ভাব পরিলক্ষিত হয়। এবার আগেকার দিনে যখন পালতোলা জাহাজে করে যখন বণিকেরা ব্যবসা বাণিজ্য করতে যেতেন তখন কি হতো? এখানে এই যেহেতু ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহ নেই, তখন তাদের জাহাজগুলো আটকে যেত, খুব অসুবিধা হতো। সেই জন্য নাবিকগণ এই নাম দেন ডোলড্রামস। ডোল শব্দের অর্থ হলো বোকা, আর ড্রামস শব্দের অর্থ হলো খেয়াল। আবার এটিকে কি বলা হয়? আবার এটিকে বলা হয় নিরক্ষীয় অক্ষ বলা হয়। তবে একটা বিষয় এখানে মনে রাখতে হবে, এটির নাম নিরক্ষীয় শান্ত বলয় হলেও এখানে কিন্তু প্রতিদিন বিকেলবেলাতে এই যে ঊর্ধ্বগামী বায়ু তা কিন্তু প্রতিদিন বিকেলবেলাতে বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত ঘটায়। দ্বিতীয় এবং তৃতীয় বলয় দুটি হলো কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়। আচ্ছা, এবার এই ডায়াগ্রামে দেখো,
এই যে দেখছো কর্কট ক্রান্তি রেখা, সেখানে সেই বরাবর রয়েছে কর্কটীয় উচ্চচাপ বলয়, আর মকর ক্রান্তি রেখা বরাবর রয়েছে মকরীয় উচ্চচাপ বলয়। এটি 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ এখানে, এবং 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে কিন্তু উচ্চচাপ বলয় দুটি দেখতে পাওয়া যায়। এবার এখানে কেন সৃষ্টি হয়েছে? এই যে বললাম নিরক্ষীয় অঞ্চল থেকে এই যে ঊর্ধ্বগামী বায়ুর স্রোত, সেটা তো উপরে তো উঠে গেল আবর্তন গতির প্রভাবে, এবং সেটা ছিটকে গেছে, এবার দুদিকে ছিটকে গেল, সেটা ছিটকে গেল উত্তর দিকে, যেটা ছিটকে গেল দক্ষিণ দিকে, এবং যতই সেটা উচ্চ অক্ষাংশের দিকে এগোয় ততই সেটি শীতল হতে থাকে। অতএব এবার মোটামুটি এই কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি রেখা বরাবর সেই বায়ু খুবই শীতল হয়ে যায় এবং ভারী হয়ে যায়। এবার ঊর্ধ্বাকাশ থেকে শীতল এবং ভারী বায়ু কিন্তু নেমে আসে এই দুই অঞ্চল বরাবর। এটা হচ্ছে একটা। আবার এইখানে যে দুটি নিম্নচাপ বলয় রয়েছে সেখান থেকে একই ঘটনা ঘটে, সেখান থেকে ঊর্ধ্বগামী বায়ু উপরে ওঠে এবং সেটিও আবার আবর্তন গতির প্রভাবে ছিটকে আসে এদিকে, এসে যথারীতি শীতল এবং ভারী বায়ু কি করে কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি রেখা বরাবর কিন্তু নেমে আসে। অর্থাৎ এখানে নিম্নগামী একটা বায়ুর স্রোত দেখতে পাওয়া যায়, শীতল এবং ভারী বায়ু। এই শীতল ও ভারী বায়ু এখানে নেমে আসে বলেই কিন্তু এখানে উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়। এবার আমরা যা করব তা হলো অশ্ব অক্ষাংশ। দেখো এই যে কর্কটীয় আর মকরীয় উচ্চচাপ বলয়, সেখানে কি হয়, শীতল এবং ভারী বাতাস বায়ুস্রোত নিচের দিকে নেমে আসে, যার জন্য এখানে ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু প্রবাহ ঘটে। অর্থাৎ এই দুটো বলয় কিন্তু শান্ত বলয়, অর্থাৎ এখানে ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু প্রবাহ দেখতে পাওয়া যায় না। এই জন্য অনেকদিন আগে কি হয়েছিল একবার মনে করো, এখানে তো আটলান্টিক মহাসাগর মনে করো, আর এইদিকে ইউরোপ, এদিকে হচ্ছে উত্তর আমেরিকা। এবারে ইউরোপ থেকে একবার ঘোড়া বোঝাই একটা জাহাজ আটলান্টিক মহাসাগর অতিক্রম করে এই উত্তর আমেরিকা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে আসছিল, এবং যখন তারা আসে আটলান্টিক মহাসাগরের মাঝে মাঝে আসার পর তখন কি হয়, এই অঞ্চল বরাবর কর্কটীয় উচ্চচাপ বলয় অঞ্চল বরাবর এখানে তো ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু প্রবাহ নেই, আর তখনকার দিনে ছিল পালতোলা জাহাজ। তো কী দেখতে পাওয়া যায়, হাওয়া নেই বলে তখন জাহাজ আটকে পড়ে, তখন দাঁড়ি দিয়ে টেনে নিয়ে যেতে হচ্ছিল, দাঁত টেনে। এবং তখন কি হয়েছিল, জাহাজের লোকেরা জাহাজের ভার কমানোর জন্য এবং পানীয় জল বাঁচানোর জন্য ঘোড়াগুলিকে তারা জলের মধ্যে ফেলে দিয়েছিল। এই জন্যই কিন্তু কর্কটীয় উচ্চচাপ বলয়কে বলা হয় অশ্ব অক্ষাংশ। আচ্ছা, এবার যেটা বলা মকরীয় উচ্চচাপ বলয় বরাবর কিন্তু এরকম কোনো দুঃখজনক ঘটনা ঘটেনি, কিন্তু যেহেতু এই দুটো বলয় একই রকম, এদের উৎপত্তিও একরকম, সেই জন্যই কিন্তু কর্কটীয় উচ্চচাপ বলয়ের মতোই মকরীয় উচ্চচাপ বলয়কেও অশ্ব অক্ষাংশ বলা হয়। এবার আমরা করব 4 এবং 5 নম্বর বলয়, সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। এই দুটি বলয়ই উভয় গোলার্ধে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষাংশের মধ্যে রয়েছে। আচ্ছা, এবার আমরা জানব যে এখানে কেন নিম্নচাপের সৃষ্টি হয়েছে। প্রথমত, দুই মেরুর তুলনায় এখানে কিন্তু আবর্তনের গতিবেগ কিন্তু বেশি, এখানে যে আবর্তনের গতিবেগ এখানে তো বেশি, এই জন্য কি হয়, এখান থেকে বায়ু বেশি পরিমাণে বিক্ষিপ্ত হয়, ফলে বায়ুর ঘনত্ব হ্রাস পায় এবং নিম্নচাপ বিরাজ করে। আবার দেখো মেরুবৃত্ত অঞ্চলের তুলনায় এই যে মেরু অঞ্চলের তুলনায় এই যে মেরুবৃত্ত অঞ্চল তার আয়তন অনেক বেশি, ওই জন্য দুই মেরু অঞ্চল থেকে যে পরিমাণ বায়ু এখানে এসে পৌঁছয় তা অনেকটা জায়গা জুড়ে তারা ছড়িয়ে পড়ে, এইটুকু জায়গা থেকে এসে এতটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে, যার জন্য কি দেখতে পাওয়া যায়, নিম্নচাপ সৃষ্টি হয়। তাছাড়া এই দুটো অঞ্চলে কি হয়, মেরু অঞ্চল থেকে আগত শীতল বায়ু এবং এই অংশ থেকে আগত উষ্ণ পশ্চিমা বায়ু মুখোমুখি হয়। এই মুখোমুখি হলে বায়ু কিন্তু ঊর্ধ্বমুখী হয়। দেখো এখানে কিন্তু ঊর্ধ্বমুখী একটা বায়ুস্রোত দেখা যাচ্ছে, এই অংশেও তাই, এবং কিন্তু এই অংশ কিন্তু ঊর্ধ্বমুখী বায়ুস্রোত দেখতে পাওয়া যাচ্ছে, এর ফলেও নিম্নচাপের সৃষ্টি হয়। এছাড়াও কি দেখতে পাওয়া যায়, উষ্ণ সমুদ্র স্রোত এই অঞ্চলে প্রচুর তাপ বহন করে আনে,
যার জন্য কিন্তু এই অঞ্চলে উষ্ণতা বৃদ্ধি পায়। সেজন্য সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ত বরাবর সৃষ্টি হচ্ছে দুটি নিম্নচাপ বলয়। এবার আমরা পড়ব সর্বশেষ বায়ুচাপ বলয় দুটি, 6 এবং 7, সুমেরু উচ্চচাপ এবং কুমেরু উচ্চচাপ। উত্তর গোলার্ধে এটা 80 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে একেবারে 90 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এবং দক্ষিণ গোলার্ধে 80 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। এখানে দুটোই উচ্চচাপ। এবার কেন উচ্চচাপ সৃষ্টি হয়েছে তার কারণগুলি পড়ব। এবার আমরা জানবো কেন এখানে উচ্চচাপ সৃষ্টি হয়েছে। প্রথমত দেখো, সূর্যরশ্মি এখানে অত্যন্ত তীর্যকভাবে এসে পৌঁছায়, অর্থাৎ এখানে শীতলতা অনেক বেশি, এবং আমরা জানি যে শীতল হলে সেখানে কি সৃষ্টি হয়, উচ্চচাপ সৃষ্টি হয়। দ্বিতীয়ত দেখো, এখানে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণও অত্যন্ত কম, এবং জলীয় বাষ্পের পরিমাণ কম থাকলে বায়ু কী হয়, ভারী হয়। তখন ভারী হলে কিন্তু তার বায়ুচাপ বেড়ে যাবে। এছাড়াও দেখো, এই মেরুবৃত্ত প্রদেশ থেকে যে ঊর্ধ্বগামী বায়ুস্রোত দেখতে পাওয়া যায় তা আবর্তন গতির প্রভাবে খানিকটা অংশ উত্তর দিকে ছিটকে যায়, তো সেটাই কিন্তু আরও অনেক বেশি শীতল ও ভারী হয়ে কিন্তু এই অংশেই নেমে আসে। তাহলে এইভাবে কিন্তু এই দুই মেরু প্রদেশে উচ্চচাপ সৃষ্টি হয়। তাহলে এটা একবার বুঝে নাও। দেখো, বায়ু উপরে গেল ঊর্ধ্বগামী বায়ুস্রোত, গিয়ে নিম্নগামী বায়ুস্রোত এবং নিম্নগামী বায়ুস্রোত, আবার এখানে ঊর্ধ্বগামী বায়ুস্রোত এখানে চলে আসছে এবং এদিকে চলে যাচ্ছে। এই পুরো বিষয়টা আমি যখন বায়ু প্রবাহ পড়াবো তোমরা কিন্তু পুরোটা বুঝতে পারবে। এখানে 3 প্রকার বায়ু যখন আমি পড়াবো, নিয়ত বায়ু, ঠিক আছে? তাহলে আমার বায়ুচাপ বলয় পড়ানো তাহলে এখানে শেষ হলো। এবার পরবর্তী দুটো বিষয় এই পড়াচ্ছি। এখন আমরা পড়বো বায়ুচাপ কক্ষ কাকে বলে। এবার এই চিত্রটা দেখো, আমি এতক্ষণ ধরে তো পৃথিবী গোলাকার আকারে আঁকছিলাম, এখন আমি এইভাবে এঁকেছি। হ্যাঁ, এটা নিরক্ষরেখা এইভাবে এঁকেছি। দেখো, এটা হলো নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তারপরেই দেখো, এইগুলো যে এঁকেছি, কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, এগুলো দেখো আমি কিন্তু এরকম বলয়ের আকারে কিন্তু আঁকিনি। আমি কি করেছি, এরকম ছোট ছোট কোষের আকারে এঁকেছি। আচ্ছা, কি ব্যাপার? এটা হলো মহাদেশে যেহেতু প্রাকৃতিক বৈচিত্র্য বেশি, এই জন্য মহাদেশের উপর এই বায়ুচাপ বলয়গুলি ভেঙে যায়, ভেঙে গিয়ে ছোট ছোট কোষের আকারে অবস্থান করে। এগুলোকেই বলা হয় বায়ুচাপ কক্ষ। বা স্থলভাগের বিস্তার যেখানে যত বেশি, কক্ষের সংখ্যাও কিন্তু সেখানে তত বেশি। যেহেতু আমাদের পৃথিবীর ক্ষেত্রে উত্তর গোলার্ধের স্থলভাগ বেশি, যাকে বলা হয় স্থল গোলার্ধ, আর দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি, জল গোলার্ধ। ওই জন্য দেখো, এখানে কিন্তু কক্ষের সংখ্যা বেশি, আর দক্ষিণ গোলার্ধে কিন্তু কক্ষের সংখ্যা কম। তাহলে বায়ুচাপ কক্ষ বলতে আমরা কি বুঝি না, বায়ুচাপ বলয়গুলি ভেঙে গিয়ে যখন ছোট ছোট কোষের আকারে যখন অবস্থান করবে তখন তাকে আমরা বলবো বায়ুচাপ কক্ষ। এখন আমরা পড়বো বায়ুচাপ বলয়গুলির স্থান পরিবর্তন। দেখো, প্রত্যেকটা সংখ্যা আমি যাবো, এই দেখো বায়ুচাপ বলয় রয়েছে তো, 7খানা বায়ুচাপ বলয়। এগুলো কি হয়, স্থান পরিবর্তন করে। আমরা জানি বছরের 6 মাস পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে পড়ে, একে বলা হয় উত্তরায়ণ, আর পৃথিবীর দক্ষিণ গোলার্ধ 6 মাস সূর্যের দিকে হেলে পড়ে, তাকে বলা হয় দক্ষিণায়ন। যখন নাকি উত্তরায়ণ হয়, অর্থাৎ উত্তর গোলার্ধ হেলে পড়ে, তখন প্রত্যেকটা বায়ুচাপ বলয় কিন্তু উত্তর দিকে সরে যেতে থাকে। আর যখন দক্ষিণায়ন হয় তখন প্রত্যেকটা বায়ুচাপ বলয় দেখো নিচের দিকে কিন্তু সরে আসছে। এবং এটা কতটা সরে যেতে পারে, সর্বাধিক 5 থেকে 15 ডিগ্রি পর্যন্ত কিন্তু সরে যেতে পারে। আবার কি দেখা যায়, উচ্চ অক্ষাংশের বায়ুচাপ বলয়গুলির থেকে নিম্ন অক্ষাংশের যে বায়ুচাপ বলয়গুলো সেগুলো কিন্তু বেশি করে কিন্তু সরে যায়। ওই জন্য দেখো, মোট আমি 3টে নিম্ন অক্ষাংশের 3টে বায়ুচাপ বলয় নিয়ে কিন্তু আমি দেখাচ্ছি। এবার ফলাফল কি দেখো। আচ্ছা, ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল, এই একটি জলবায়ু অঞ্চল যেখানে নাকি গ্রীষ্মকাল থাকে শুষ্ক আর শীতকালে বৃষ্টিপাত হয়। সেটা কেন হয় এবার দেখো, ভূমধ্য সাগরীয় অঞ্চল কোথায় দেখতে পাওয়া যায়? শুধুমাত্র যে ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চলেই দেখতে পাওয়া যায় তা কিন্তু না, পৃথিবীর অন্যান্য অঞ্চলেও দেখতে পাওয়া যায়। এবং এটা কোথায় দেখতে পাওয়া যায়? মহাদেশের পশ্চিম অংশে দেখতে পাওয়া যায়, অর্থাৎ মহাদেশে
পশ্চিম দিকে ওরা থাকে, মানে ওই অঞ্চলগুলো অবস্থান করে। এবার দেখো, যখন নাকি সূর্যের উত্তরায়ণ হচ্ছে তখন কি হয়, যেহেতু বায়ুবলয় সরে গেল, তখন দেখেছো ভূমধ্যসাগরীয় অঞ্চল এই অঞ্চলে চলে এসেছে। এখানে কিন্তু প্রবাহিত হয় তখন আয়ন বায়ু প্রবাহিত হয়, অর্থাৎ গ্রীষ্মকালে ভূমধ্যসাগরীয় অঞ্চল আয়ন বায়ু প্রবাহিত অঞ্চলে কিন্তু চলে আসে। এবার এই আয়ন বায়ু মহাদেশের পূর্ব দিকে কিন্তু বৃষ্টিপাত ঘটায়, কিন্তু মহাদেশের পশ্চিম দিকে বৃষ্টিপাত ঘটায় না। এবার যেহেতু ভূমধ্যসাগরীয় অঞ্চল মহাদেশের পশ্চিম দিকে অবস্থিত, ওই জন্য ভূমধ্যসাগরীয় অঞ্চলে উত্তরায়ণকালে অর্থাৎ উত্তর গোলার্ধের গ্রীষ্মকালে এখানে কিন্তু বৃষ্টিপাত হয় না। অথবা যে গোলার্ধে বলো না কেন, গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না। এবার দক্ষিণায়নের সময় কি হয় দেখো, তখন প্রত্যেক কটা বায়ুবলয় তো আবার দক্ষিণ দিকে চলে যাচ্ছে, তখন ভূমধ্যসাগরীয় কোথায় চলে আসে, পশ্চিমা বায়ু প্রবাহ অঞ্চলে চলে আসে। এই পশ্চিমা বায়ু কিন্তু ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। এই জন্যই ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকালে কিন্তু বৃষ্টিপাত হয় না। তাহলে খুব সহজ ভাষায় বলতে গেলে ভূমধ্যসাগরীয় অঞ্চল মহাদেশের পশ্চিম দিকে অবস্থিত, গ্রীষ্মকালে এখানে বয় আয়ন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় না, আর শীতকালে বয় পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। আরেকটু বলতে পারি যে আমাদের ভারতের কথা বলতে পারি। আমাদের ভারত কোথায় অবস্থিত, আমাদের ভারত মোটামুটি মনে করো এইখানেতে অবস্থিত, মনে করো এটা ভারত। এবারে কি হয়, যখন উত্তরায়ণ হয় তখন দেখো ভারতের মাঝ বরাবর চলে এলো, তো এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলে সেটা তো সরে এলো, সেটাই তখন কি করে মৌসুমী অক্ষ হিসেবে অবস্থান করে, এবং এ কি করে যে মৌসুমী যে বৃষ্টিপাত সেটা কিন্তু এর প্রভাবেই হয়। তাহলে দেখতে পেলে যে বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তনের ফলে মানে কি ঘটে, এক ভূমধ্যসাগরীয় অঞ্চলের জলবায়ু পুরোটাই নিয়ন্ত্রিত হয়, এবং আমাদের ভারত বলো কি আমাদের ভারত উপমহাদেশের যে কোনো দেশই বলো না কেন, সেখানে যে মৌসুমী বৃষ্টিপাত সেটাও কিন্তু নিয়ন্ত্রিত হয়। তাহলে আজকে আমাদের পড়া তাহলে এখানেই শেষ হলো।